সেই সময় ভণ্ড তপস্বী ইম্বল গুটি গুটি পায়ে গিয়ে আদর করে সেই ক্ষত্রিয় কুমারদের হাত ধরে মায়াবী বাতাবি লেবুর গাছের তলায় নিয়ে আসতো। ক্ষত্রিয় বালকগণ, তোমরা নিশ্চয়ই এই বনে বাতাবি লেবু পাওনি বলে খুবই দুঃখিত। তোমরা তোমরা চিন্তা করো না, আমার কাছে একটি বাতাবি লেবু গাছের সন্ধান রয়েছে, যেখানে এই শীতকালেও অনেক বড় বড় বাতাবি লেবুর ফল ফলে রয়েছে। হ্যাঁ, আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। তোমরা কি আমার সঙ্গে সেই জায়গায় যাবে? ক্ষত্রিয় বালকেরা রাক্ষসের ছলনা বুঝতে পারে না। তারা তার সঙ্গে তার কুঠির সামনে আসে। সেই তপস্বী রূপী রাক্ষস তাদেরকে পাকা পাকা বড় বড় লেবু পেড়ে তাদেরকে খেতে দেয়। তারা মনের আনন্দে তা খায়, কিন্তু হায়, তারা তো জানে না এই ক্ষত্রিয়, ভণ্ড ক্ষত্রিয়, এ ফল এক মায়াবী ফল। হ্যাঁ, এই নাও, এই নাও, তোমরা তোমরা এই সুগন্ধি লেবু খাও। এটা খুব মিষ্টি। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ, এই লেবু খুবই সুস্বাদু। আহা, কি অপূর্ব স্বাদ। যখন সন্ধে হয়ে আসতো, বন আধার হয়ে যেত, বাপ মায়ের কোলে ছোট ছোট সঙ্গীদের কাছে যাবার জন্য সেই ছোট ছোট ক্ষত্রিয় কুমারদের প্রাণ আকুল হতো, তখন সেই রাক্ষস ইম্বল ডেকে বলতো, কোথায় রে? আয় রে, আয় রে বাতাবি, বাইরে আয়। বাইরে আয় বাতাবি, বাইরে আয়। অমনি সেই ক্ষত্রিয় কুমারদের পেট চিরে বাতাবি লেবুর ভেতর থেকে মায়াবী বাতাবি রাক্ষস বাইরে বেরিয়ে আসত। তারপর সেই দুই অসুর মনের আনন্দে সেই ক্ষত্রিয় কুমারদের রক্ত পান করত। তারপর তাদের সেই বনের মাটিতে পুঁতে রাখত এবং এক একটি ক্ষত্রিয় কুমার থেকে এক একটি লেবু গাছ হয়ে যেত। বাতাবি, আজকে আমাদের বনের এই ভোজ খুবই মজাদার। হ্যাঁ বাতাবি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বনে আমাদের শিকার ধীরে ধীরে কমে আসছে।